ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। রাকসুতে 5 দিন বাড়ল মনোনয়নপত্র তোলার সময়। কয়েকটি সংগঠনের প্রতিবাদ, জাকসুতে বাদ পড়াদের আপিল। গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার 24 ঘন্টা পেরোলেও গ্রেফতার হয়নি কেউ। নিরাপত্তাহীনতায় মেঘনা পাড়ের বাসিন্দারা। ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। তারের পর গাইবান্ধার মাওলানা ভাসানী সেতুর 2 শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি। এখনো সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। অন্ধকারে ঘটছে দুর্ঘটনা, বেড়েছে ছিনতাই। এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে আধুনিক বাল্ক ক্যারিয়ার। যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে 2টি জাহাজ। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়ার আশা। বাংলার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময় 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীরা আবেদন করেছেন। বৃহস্পতিবার ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম 5 দিন বাড়ানো হয়েছে। 31 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ভোট কেন্দ্র হল থেকে স্থানান্তর করে একাডেমিক ভবনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে থাকবে ছবিযুক্ত ভোটার তালিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মতো করে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এগুলার যথাযথ ব্যবহার আমরা করতে পারি। ভার্সিটিতে যাতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারি, বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক পাঠাগার, বিজ্ঞান ভিত্তিক যে কোনো সমস্যার সমাধান করতে পারি, এই জন্য আমরা এই পদটা ধারণ করতে চাচ্ছি। লেজরভিত্তিক রাজনীতির বাইরে থেকে সাধারণ শিক্ষার্থীদের, এবং আমি মনে করি যে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমার অপোনেন্ট যিনি, আমি কাউকে অপোনেন্ট মনে করতেছি না, তিনিও একজন সাধারণ শিক্ষার্থী। আমাদের মধ্যে পার্থক্য শুধু থাকবে একটা ব্যালটে। আমি জিএস পদপ্রার্থী হিসেবে আসতেছি এবং আমাদের যে অংশগ্রহণ এখানে মোটামুটি ভালো সবাই, এবং হলের মধ্যে একটা উৎসবমুখর আনন্দমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন 20 জন। আমাকে বললো যে আসলে আপনি প্রস্তাবকের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তার যে আইডি কার্ডের ফটোকপি এটা সংযুক্ত করে জমা দিলে কালকে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আমার প্রস্তাবক এবং সমর্থক হচ্ছে তাদের ইনফরমেশন দিতে ভুল করে, এই কারণে আমার প্রার্থিতা আসলে গ্রহণ করা হয় নাই। তো আজকে হচ্ছে আমি আপিল করেছি। 27 আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে জাকসু নির্বাচনের প্রচারণা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ, সেটি আরও 5 দিন বাড়ানো হয়েছে এবং সেটি 31 আগস্ট পর্যন্ত চলবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা এবং যারা স্বতন্ত্র প্রার্থী এখানে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং কিছুক্ষণ পরে তারা এ নিয়ে তাদের কর্মসূচি ঘোষণা করবেন। এর আগে বিকেল 4:30টার দিকে রাকসু নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেন যে আজ যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল সেটি আরও 5 দিন বাড়ানো হবে। অবশ্য ছাত্রদল এর আগে এই নির্বাচন পেছানোর দাবি করেছিলেন এবং একই সাথে নির্বাচন কমিশন ছাত্রদলের যে দাবি ছিল ছবিযুক্ত ভোটার তালিকা, তারা বলেছেন সেটি প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে থাকবে এবং একই সাথে তাদের যে দাবি ছিল যে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দিতে হবে, সেই বিষয়েও তারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং তাদের আরেকটি দাবি ছিল আবাসিক হল থেকে ভোট কেন্দ্র একাডেমিক ভবন স্থানান্তরিত করতে হবে, সেটিও আসলে সেই দাবিটিও আসলে শুনেছেন নির্বাচন কমিশন এবং তার পক্ষে আসলে তারা মতামত দিয়েছেন। এবং এই সব সিদ্ধান্তের প্রতিবাদে এখানকার যারা আজ 2 দিন ধরে মনোনয়নপত্র তুলেছেন এবং ছাত্র শিবির সহ অন্যান্য যেসব রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা বলছে যে তারা ঘোষিত সময়ে নির্বাচন চান, অর্থাৎ ঘোষিত যে তফসিল 15 সেপ্টেম্বর সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তারা যেটি বলছেন যে 15 তারিখে যদি নির্বাচন অনুষ্ঠিত না হন তারা লাগাতার আন্দোলন শুরু করবেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এবং সেখানে আমরা
আমরা দেখতে পাচ্ছি যে যারা এ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা জড়ো হচ্ছেন এবং তারা কিছুক্ষণ পরে সেই সিদ্ধান্তের প্রতিবাদে তারা কর্মসূচি ঘোষণা করবেন। অন্যদিকে রাকসু নির্বাচন কমিশন যে বৈঠকটি করছিলেন সেই বৈঠকটি তারা স্থগিত রেখেছেন। তারা বলেছেন যে আগামীকাল আবারও সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং 15ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা আগামীকালে সেই বৈঠকে আসলে জানা যাবে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে একটি রাজনৈতিক দলের কারণে নির্বাচন পেছানো সেটি তারা অনৈতিক একটি কর্মকাণ্ড বলে মনে করছেন এবং তারা বলছেন যে তারা তাদের দাবির পক্ষে সোচ্চার থাকবেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য কাজ করবে। আর আপনাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট সহ প্রায় 170 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং হল সংসদে প্রায় 3 শতাধিক শিক্ষার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে এখন পর্যন্ত ছাত্রদল ছাত্র শিবির তারা কিন্তু দলীয়ভাবে বা তারা প্যানেলভুক্ত হয়ে কোনো মনোনয়নপত্র উত্তোলন করেনি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। লুটের অস্ত্র নিয়ে পুলিশের ওপর ডাকাত দলের সদস্যদের হামলার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্গম চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন মেঘনা পাড়ের বাসিন্দারা। নদী পথে চলাচলকারীরা উদ্বিগ্ন। ডাকাতদের ধরতে রাতভর অভিযান চললেও গ্রেফতার হয়নি কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মাঠে নামছে যৌথ বাহিনীও। 3 দিন আগে মুন্সিগঞ্জের গজেরিয়ার দুর্গম গুয়াগাছিয়ার জামালপুরে চালু হয় পুলিশের অস্থায়ী ক্যাম্প। সোমবার বিকেলে ক্যাম্পের কাছে টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে নৌ ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। দুই পক্ষের মধ্যে আধা ঘন্টা ধরে চলে গোলাগুলি। পরে চাঁদপুরের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তাদের ধরতে রাতেই মতলব উত্তরের বেলতলি, লংঘাট, বেদেপল্লী আশ্রয়ণ প্রকল্প, সওদাগর বাড়ি ও চিতাখোলা এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ, কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায় ডাকাত দলের কাছে থাকা অস্ত্রগুলো 2024 সালের 5 আগস্ট থানা থেকে লুট করা। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। পুলিশের লগে গোলা লইছে, মারামারি হয়েছে, তাগো বিচার হোক। 5 আগস্টের পরে যাদের কাছে অস্ত্রগুলো জব্দ করা আছে, যারা লুটপাট করে নিছে, তাদের থেকে অস্ত্রগুলো উদ্ধার করা অবশ্যই উচিত। অবৈধ অস্ত্র উদ্ধার এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময় সক্রিয়, আমরা সক্রিয় আছি। অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা এই কাজটা করতে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। পুলিশ জানায় মেঘনা নদীতে ট্রলার নিয়ে পুলিশের উপর হামলায় অংশ নেয় নৌ ডাকাত নয়ন, পিয়াস ও রিপন পক্ষের 30-40 সদস্য। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এখনো উদ্ধার হয়নি গাইবান্ধার মাওলানা ভাসানী সেতুর চুরি হয়ে যাওয়া বিদ্যুতের তার। চুরির ঘটনার 5 দিন পরও সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। এরই মধ্যে আবার নতুন করে চুরি হয়েছে সেতুতে লাগানো 2 শতাধিক রিফ্লেক্টর লাইট। এতে সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন থাকছে সেতু ও আশপাশের এলাকা। আলো না থাকায় ঘটছে দুর্ঘটনা, চুরি, ছিনতাই। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস দিয়েছে এলজিইডি। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরেই 21 আগস্ট 6টি ল্যাম্পপোস্টের দুপাশের 310 মিটার বিদ্যুতের তার চুরি হয়। এর রেশ কাটতে না কাটতেই 24 আগস্ট সেতুর 2 শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। স্থানীয়রা জানান উদ্বোধনের পর থেকে প্রতিদিন সেতুর উপর দিয়ে হাজারো যানবাহন চলাচল করছে। সেতুটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন, কিন্তু সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়ক সহ পুরো সেতু। লাইট চুরি হওয়ার কারণে আমরা অন্ধকারে আছি। ছিনতাই হবে, মিনতাই হবে, ডাকাতি হবে, একটি হবে, এগুলো তো কেউ গুরুত্ব নিচ্ছে না কেউ। এলাকাবাসীর অভিযোগ, সেতু ও সড়ক পারাপারে রাখা হয়নি ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। এই ব্রিজের ব্যাপারে কোনো প্রশাসনিক কোনো উদ্যোগই নাই। আমরা দুই পক্ষেই পুলিশ ক্যাম্প চাই। তবে শীঘ্রই বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস এলজিইডির। অপ্রীতিকর এসব ঘটনা বন্ধে স্থানীয় জনগণের সহায়তা চান সংশ্লিষ্ট কর্মকর্তা। সর্বসাধারণ অত্র এলাকার লোকজন এটা নিরাপত্তা বিধান কিংবা একটু সচেতন না হয়, তাহলে সার্বিকভাবে আমাদের জন্য বৃষ্টি আলোকময় রাখা একটু কষ্টসাধ্য হবে। 1490 মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু নির্মাণে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। সেতু এবং দুই পারের মানুষের যোগাযোগের সার্বিক নিরাপত্তায় সেতুর দুই প্রান্তে 2টি পুলিশ বক্স স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিপ্লব ইসলাম,
সময় সংবাদ, গাইবান্ধা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে ৫৫ থেকে ৬৬ হাজার ডেড ওয়েট টন ক্ষমতা সম্পন্ন ২টি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত হচ্ছে চলতি বছরের মধ্যে। নিজস্ব অর্থায়নে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স থেকে জাহাজ দুটি কিনছে বিএসসি। এতে দেশের নৌবহর আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়ার আশা করা হচ্ছে। চীনের জিংজিয়াংয়ের নান ইয়াং শিপ বিল্ডিং কোম্পানির শিপইয়ার্ডে তৈরি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যুক্ত হওয়া অপেক্ষায় থাকা আধুনিক প্রযুক্তি নির্ভর 2 বাল্ক ক্যারিয়ার জাহাজ। মঙ্গলবার বিএসসির ব্যবস্থাপনা পরিচালক সংবাদ সম্মেলনে জানান, চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ সেপ্টেম্বরে এবং দ্বিতীয় জাহাজ নভেম্বরের মধ্যে বিএসসিকে হস্তান্তর করা হবে। 2 জাহাজ বহরে যুক্ত হলে নিজস্ব পরিবহন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের সমুদ্র বাণিজ্যের উল্লেখযোগ্য সংযোজন হবে। আমরা আশা করছি যে দুটা ভেসেলে ইয়ারলি যে টার্নওভার হবে, আমাদের ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিয়ে নেট প্রফিট 150 কোটি টাকা আশা করছি। প্লাস নিজস্ব সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। আধুনিক উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই জাহাজ দুটি গ্রিন শিপিং, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বের কোনো বন্দরের নিষেধাজ্ঞার কবলে পড়ার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক মান এবং আইএমও রেগুলেশন সব 100% আমরা মেনটেন পারতেছি বলে আমি বিশ্বাস করি, কারণ ক্লাস হিসাবে এলআরের উপরে কোনো ক্লাস নাই। সো সেই তুলনায় আমরা অবশ্যই আন্তর্জাতিক মান রক্ষা করে জাহাজ কনস্ট্রাকশন করতেছি। জাহাজ দুটি কিনতে ব্যয় হবে 935 কোটি 71 লাখ 56 হাজার টাকা। পুরোটাই নিজস্ব অর্থায়নে করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটা নিঃসন্দেহে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফেদুসলিপি, সময় সংবাদ। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি সেখানে। মূলত 7 দফা দাবিতে আজকের এই কর্মসূচিটি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এর আগেও দফায় দফায় বেশ কয়েকবার ছোটখাটো কর্মসূচি পালন করা হয়েছে, তবে তাদের দাবি না মানায় কিন্তু আজকের এই কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখেছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তা, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান করছেন। তারা যিনি বলছেন তাদের মূল দাবি তাদের উপসহকারী প্রকৌশলী পদ, যেখানে হাজার হাজার শিক্ষার্থী চাকরি প্রত্যাশী, তারা আসলে সেই পদ নিয়ে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। বিশেষ করে রুয়েট এবং চুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই পদে আসলে পরীক্ষা দিতে চায়, ফলে যারা আসলে এই ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তারা আসলে এই পদ নিয়ে কিছুটা হুমকির মুখে পড়তে পারেন, এমনটাই কিন্তু তারা আসলে দাবি করছেন। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই গাজীপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা আসলে যেটি বলতে চাইছেন, এরই মধ্যে একটি রিট করা হয়েছে, সেই রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি যেটি যে মেট্রো রেলে যে এই পদের যত পরীক্ষা রয়েছে সকল পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এরপর থেকে কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং আজকের মূলত 7 দফা দাবি। এবং তারা যেটি বলছেন, আজকে ঢাকা গাজীপুরে যেহেতু আপনারা নিশ্চয় জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে গাজীপুরে। আপনারা নিশ্চয় জানিয়ে রাখতে চাই, সরকারি 50টি বিশ্ববিদ্যালয়, 50 থেকে 54টি বিশ্ববিদ্যালয় রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের। তার পাশাপাশি সারা দেশে প্রায় 500-র অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এত শিক্ষার্থী যারা যেটি বলছেন তারা তাদের চাকরির হুমকির মুখে পড়বেন এবং এই শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। গাজীপুর থেকে ঢাকা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। সিলেটে পাথর লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকাল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত 5 সদস্যের তদন্ত দল। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে কিনা তা খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন করেন তারা। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তদন্ত দলের সদস্যরা। পাথর লুটের ঘটনায় গত 20 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে 10 কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। স্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে নির্মমভাবে খুন হন সাতক্ষীরার যুবদল নেতা SM শামীম। অভিযুক্তদের গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার।
এ সময় তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী দুদিন আগে মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদার ইমনকে ডুমুরিয়ার 18 মাইল এলাকার বাড়িতে ডেকে আনেন শামীমের স্ত্রী বৃষ্টি। 22 আগস্ট রাতে শামীম ও বৃষ্টি বাড়ির 3য় তলার ফাঁকা ফ্ল্যাটে যায়। সেখানে বৃষ্টির ইশারায় শামীমকে ছুরিকাঘাত করে হত্যা করে ইমন। এ ঘটনায় মামলা করা হলে 25 আগস্ট বৃষ্টি ও ইমনকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজারের মহেশখালীতে 6 বছরের শিশু মাহিয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ওসমান গনি। রায়ে সন্তুষ্ট শিশুটির পরিবার। 6 বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার বিচার 2 বছর 9 মাস পর পেল পরিবার। মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আনা হয় মহেশখালীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র অভিযুক্ত মোহাম্মদ সুলাইমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ওসমান গনি। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সন্তুষ্ট বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমার মায়ে যে মারি ফেলছে এর মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ এর ফাঁসি চাই। ভবিষ্যতে এরকম নৃশংস শিশুকে এই জঘন্যতম অপরাধীরা যাতে আর করতে না পারে, আমাদের হচ্ছে সমাজের প্রতি একটা বার্তা। 2022 সালে 30 নভেম্বর মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাইরারডিল এলাকায় বাড়ির পাশে খেলার সময় প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়াকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরে ঘুরিয়ে দেওয়া হলো অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট ঘুরিয়ে দেওয়া হয়। সরকারি সম্পত্তি উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। রাকসুতে 5 দিন বাড়ল মনোনয়নপত্র তোলার সময়। কয়েকটি সংগঠনের প্রতিবাদ। জাকসুতে বাদ পড়াদের আপিল। গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার 24 ঘন্টা পেরোলেও গ্রেফতার হয়নি কেউ। নিরাপত্তাহীনতায় মেঘনা পাড়ের বাসিন্দারা। ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।